সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভ্যানের সেই মরদেহগুলো পুলিশের গাড়িতেই পুড়িয়ে দেওয়া হয়। জামালপুরে তারেক রহমানের ভার্চুয়াল সভায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০। জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে, মন্তব্য তারেক রহমানের। বাংলাদেশের ভেতরে এসে পড়ল ভারতের মর্টার শেল, বিএসএফ এর দুঃখ প্রকাশ। ডক্টর ইউনূসের কাছে এলডিপির ৮৩টি প্রস্তাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ভ্যানের সেই মরদেহগুলো পুলিশের গাড়িতে পুড়িয়ে দেওয়া হয়। ভ্যানে মানুষের নিথর দেহ স্তূপ করার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গা শিউরে ওঠা ভিডিওটি ছিল ছাত্র জনতার আন্দোলনের কয়েকজন ব্যক্তির। গতকাল শুক্রবার রাতে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। প্রথমে ঘটনাস্থল নিয়ে ধোঁয়াশা থাকলেও পরে একটি নির্বাচনী পোস্টারের সূত্র ধরে বেরিয়ে আসে মূল ঘটনা। অনুসন্ধানে জানা যায়, নির্মম এই ঘটনাটি ঘটেছে সাভারের আশুলিয়ায়। ভিডিওতে দেখা যাওয়া হেলমেট পরিহিত পুলিশ সদস্যদের একজন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনাটি ৫ই আগস্ট বিকেলের। ভিডিওতে দেখা যায় ভ্যানের উপর তোলা হচ্ছে একের পর এক মরদেহ। একটির উপর আরেকটি রক্তাক্ত লাশ, মাথায় হেলমেট, বুকে ভেস্ট পরিহিত কয়েকজন পুলিশ সদস্য ব্যস্ত এই কাজে। মরদেহগুলো ঢেকে দেওয়া হলো ময়লা চাদর আর রাস্তার পাশের ব্যানারে। চাদর আর ব্যানারের আড়াল থেকে দেখা যাচ্ছে হাত, পা, মাথা। পুলিশের এমন নিষ্ঠুর আচরণে হতবাক হয়েছে দেশবাসী। প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান বলেন, সেদিন আমরা ভয়ঙ্কর চিত্র দেখলাম। এক পাশে আন্দোলনকারীরা, অন্য পাশে পুলিশ। এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান। এরপর ৬টি মরদেহ একটি ভ্যানে তোলে পুলিশ। কিছু সময় পরেই সেসব মরদেহ পুলিশের গাড়িতে দেখা যায়। তখন মরদেহগুলো সহ সেই গাড়িটি আগুন জ্বলছিল। জানা গেছে, ভ্যানে মোট মরদেহের সংখ্যা ছিল ৬টি, যার মধ্যে ৪ জনের পরিচয় মিলেছে। তারা হলেন সাজ্জাদ হোসেন, তানজিল আহমেদ, সুজয়, বাইজিদ ও সবরু হুমায়ুন। বাকি দুজনের পরিচয় এখনো মেলাতে পারেনি পুলিশ। অভিযোগ আছে, মরদেহগুলো পুলিশের গাড়িতেই পুড়েছে। আশুলিয়া থানা সংলগ্ন বাইপাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোফাজ্জল হোসেনের সাথে কথা বলে জানা যায়, ৫ই আগস্ট দুপুরের পর থেকে তারা মসজিদে আসেননি। তবে পরদিন সকালে পুড়ে যাওয়া ৬টি মরদেহের জানাজা পড়ানো হয় সেখানে। এ ব্যাপারে ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজ সকালে ভিডিওটি দেখেছি, এটি অ্যানালাইসিস করা হচ্ছে। আপনারা যেহেতু মিডিয়ায় কাজ করেন, কোনো তথ্য কিংবা সূত্র পেলে আমাদের সহযোগিতা করার অনুরোধ করছি। জামালপুরে তারেক রহমানের ভার্চুয়াল সভায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০। জামালপুরে জেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার বিকেল 4:15 থেকে 6টা পর্যন্ত জামালপুর শহরের দেওয়ানপাড়া ও ফৌজদারি মোড় এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ চলে। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদকের মাইক্রোবাস ভাঙচুর এবং 5টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ বিকেল 4:30টার দিকে জামালপুর শহরের দেওয়ানপাড়া এলাকার স্টার কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের ভার্চুয়াল মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়ারেস আলী। বিএনপি ও সহযোগী সংগঠনের 2 থেকে 3 জন করে প্রতিনিধি ওই সভায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল। বিকেল 4:15টার দিকে জেলা বিএনপির সদস্য শামীম আহমেদ ও তার নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। এ সময় সভাস্থলে ঢোকা নিয়ে তাদের সঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ারেস আলীর সমর্থকদের ধাক্কাধাক্কি শুরু হয়। এরপরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের সমর্থকদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। ফৌজদারি মোড়ে 5টি মোটরসাইকেল অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সন্ধ্যা 6টা পর্যন্ত চলা সংঘর্ষে প্রায় 20 জন আহত হয়েছেন। এসব ঘটনায় দেওয়ানপাড়া এলাকার শহরের প্রধান সড়কে প্রায় 2 ঘণ্টা ব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়।
আশেপাশের সব দোকানপাটের ঝাঁপ ফেলে নিরাপদ স্থানে সরে যান দোকানিরা। জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে, মন্তব্য তারেক রহমানের। আগামীতে কারা সরকার গঠন করবে বাংলাদেশের জনগণই তা ঠিক করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন বলে বিএনপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, স্বৈরাচার পতন, গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়। নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণপীড়নকারী, আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রুরা অনেক বেশি ভয়ঙ্কর। দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি, তাদের আক্রমণের ধরনও আমাদের পরিচিত, কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা, আর সর্বত্র তাদের অবস্থান এবং তাদের কৌশলও চোরাগুপ্তা। এই ষড়যন্ত্র মোকাবেলায় তৃণমূল নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকতে হবে। দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তৃণমূল সতর্ক নজরদারি রাখলে কোনো ষড়যন্ত্রকারী দলের সুনাম ক্ষুণ্ণ করতে পারবে না ইনশাল্লাহ। একই সঙ্গে দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সব অদৃশ্য ও দৃশ্যমান শক্তিকে প্রতিহত করতে তৃণমূলকে সজাগ, ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন তারেক রহমান। এদিকে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তারেক রহমান বলেন, গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে। আইনের শাসন, মত প্রকাশ, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই ১.৫ যুগব্যাপী গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মদান সার্থক হবে। তারেক রহমান বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ লগ্নে আমাদের অঙ্গীকার হোক বাংলাদেশকে নিপীড়ন, নির্যাতন সহ সব পৈশাচিকতা মুক্ত একটি সুস্থির, শান্তিময় নাগরিক অধিকার সুরক্ষার দেশ হিসেবে গড়ে তোলা। দেশ জুড়ে যেন আর কখনোই গুম, গুপ্ত হত্যা, বিচার বহির্ভূত হত্যা, নারী ও শিশুদের উপর পৈশাচিকতা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, টাকা পাচারের মতো ঘৃণ্য বিভীষিকার পুনরাবৃত্তি না হয়। জনগণের অধিকার আদায়, তাদের দুঃখ কষ্ট লাঘবে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য। আওয়ামী লীগ সহ যেসব দলকে আলোচনায় ডাকেননি প্রধান উপদেষ্টা। বিভিন্ন রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে আলোচনায় বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় এই বৈঠক হয়। গত ১২ই আগস্ট বিএনপি, জামায়াত ইসলামী সহ যেসব দল ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছিল তাদের এবারের বৈঠকে ডাকা হয়নি। আমন্ত্রণ পায়নি গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। মতবিনিময় এ সভায় ডাক পায়নি ১৪ দলীয় জোট, জাসদ, বাংলাদেশ সাম্যবাদী দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টি সহ আরো কয়েকটি দল। প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ২ বার করার আহ্বান ইসলামী দলগুলোর। প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ সর্বোচ্চ ২ মেয়াদে সীমিত করে সাংবিধানিক সংস্কারের প্রস্তাব করেছে ৭টি ইসলামী দল। শনিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনার সময় তারা আহ্বান জানান। বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামি ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামা ইসলামের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় রাজনৈতিক দলগুলো যুক্তিসঙ্গত সময়সীমার মধ্যে আগামী নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে। দলগুলো নির্বাচনী প্রক্রিয়া ত্বরান্বিত করতে নির্বাচন কমিশনের সংস্কারও দাবি করে। এছাড়া বিশেষ ক্ষমতা আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন বিতর্কিত আইন সংশোধনেরও পরামর্শ দেন তারা। পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখব, তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলো গ্রহণ করব। মতবিনিময় সভায় খেলাফত মজলিসের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ, আর বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্ব দেন মাওলানা ইউসুফ আশরাফ। সাংবাদিক ইলিয়াসকে যে অভিশাপ দিলেন রনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সরব সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বিভিন্ন বিষয় পোস্ট করে নিজের অবস্থান জানান দেন তিনি। অন্যদিকে শেখ হাসিনা সরকারের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে
কন্টেন্ট তৈরি ও প্রচার করে বেশ আলোচিত আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেন গোলাম মাওলা রনি শিরোনামে একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, অভিশাপও করেছেন প্রকাশ্যেই। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে গোলাম মাওলা রনি লিখেছেন, আমার দাদির ভাই ধলা মিয়া পীর সাহেব আমার নাম রেখেছিলেন গোলাম মাওলা, অর্থাৎ আল্লাহর গোলাম। জন্মের পর থেকে আজ অবধি নামের বরকত আমাকে ঘিরে রেখেছে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষ, প্রাণী বা বস্তুর দাসত্ব থেকে আল্লাহ রক্ষা করেছেন। সম্প্রতি আমেরিকা প্রবাসী সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন গোলাম মাওলা রনি শিরোনামে একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন। তিনি আমাকে আল্লাহর গোলামের পরিবর্তে ময়লার গোলাম বা আবর্জনার কৃতদাস হিসাবে অভিহিত করেছেন। জনাব ইলিয়াসের সঙ্গে আমার কোনো পরিচয় নেই, কোনো কালে কথাও হয়নি। তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো স্বার্থ, নীতি নৈতিকতার দ্বন্দ্বও নেই। সুতরাং আমাকে নিয়ে তার গীবতের ধরন দেখে খুবই আশ্চর্য হয়েছি। আমি সব বিষয়ে আল্লাহর উপর ভরসা করি এবং যত নিবেদন তা আল্লাহর নিকটেই পেশ করি। কোনোদিন প্রকাশ্যে কাউকে অভিশাপ দেয়নি, কারো বিরুদ্ধে নালিশ করিনি, তবে গোপনে আল্লাহর নিকট বিচার চেয়েছি। আজ এই প্রথম আমি আমার আল্লাহকে হাজির নাজির জেনে প্রকাশ্যে বললাম, ইয়া রব, আমার মালিক, তোমার নিকট বিচার চাই। যে বা যারা তোমার গোলামকে আবর্জনার গোলাম বানানোর চেষ্টা করছে তাদের সবার বিচার চাই। দুনিয়া এবং আখেরাতে এমন বিচার চাই যা দেখে কেবল আমি নই, তোমার অন্য গোলামদের মন যেন শীতল হয়ে যায়। আমিন।